অদ্রিজা মিনমিনে চাহনিতে তাকিয়ে রইল। রক্তিমের শরীরের সাথে নিজের শরীরের স্পর্শে নিঃশ্বাস ক্রমশ ঘন হয়ে উঠল তার। হৃৎপিণ্ডের কম্পনটা সময়ের সাথে সাথে বেড়ে চলেছে দ্বিগুণ হারে। কাপা গলায় বলল, মানে কি হচ্ছে? কি হাত ছাড়ুন। রক্তিম হাত ছাড়ল না, ফিসফিসিয়ে বলল, এই রুমে কোথাও ড্রিঙ্ক করার সামগ্রী দেখতে পাচ্ছেন আপনি? নেই। আর আমি ড্রিঙ্ক না করে মাতলামি কি করে করি বলুন তো? আপনি তো দুটো কথাই বললেন, মাতলামি নয়তো প্রেম। যেহেতু মাতলামি করাটা পসিবল না, সেহেতু প্রেমটাই গ্রহণযোগ্য। অদ্রিজা বিরক্ত চাহনিতে তাকালো। হাতটা কচলাতে কচলাতে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। এক মুহূর্তের জন্য মনে হলো রক্তিম ড্রিঙ্ক করেনি। এত স্পষ্ট কথা, এত সুস্পষ্ট ভাবনার কথা কি ড্রিঙ্ক করার পরও বলা যায় নাকি? অদ্রিজা সন্দেহী চাহনিতে তাকিয়েই বলল, আপনি সত্যিই ড্রিঙ্ক করেছেন নাকি নাটক? এত স্পষ্টভাবে কথা বলছেন, আমার হাত ধরে টানার সময় তো টলতে দেখিনি। রক্তিম হাসলো। অদ্রিজার হাতটা ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। চকচকে চাহনিতে অদ্রিজার দিকে তাকিয়েই বলল, এখন বলুন, এই রুমে প্রেম করার মতো আর কেউ আছে? কার সাথে প্রেম করব? ড্রিঙ্ক করতে আমি অভ্যস্ত। এসব ড্রিঙ্ক সাইড এফেক্ট হিসেবে মাতাল হয়ে যাব না আমি অদ্রিজা। ড্রিঙ্ক করছি বলে যে স্পষ্টভাবে কথা বলতে পারবো না তা কে বলেছে আপনাকে? অদ্রিজা চকচকে চাহনিতে তাকালো, বিরক্ত নিয়েই বলল, তাহলে এতক্ষণ টলতে টলতে হাঁটছিলেন কেন? এই মনে হলো ঠাস করে পড়ে যাবেন। সবটাই নাটক। রক্তিম কিছুটা বিরক্ত হলো বোধহয়। কপালে দেখা গেল মৃদু ভাঁজ। অদ্রিজার দিকে তাকিয়েই সোজা হয়ে বসলো। বলল, বারবার নাটক ফাটক কেন টানছেন বলুন তো? আপনার সাথে এক্স্যাক্টলি কি সম্পর্ক যে আপনার সামনে আমায় নাটক করতে হবে? কি লাভ আমার শুধু শুধু নাটক করে? অদ্রিজা মৃদু গলায় বলল। সেটা জানলেই তো হতো, আমিও তো জানতে চাই তা। রক্তিম মুচকি হাসলো কেবল, বলল, আপনার আম্মু ওয়েট করছে, বাইরে যান। অদ্রিজা তাচ্ছিল্য মাখা হাসি হাসলো। রক্তিমকে যে তাকে থাকতে বলবে সে ব্যাপারে একটুও আশা করেনি সে। তবুও ভয়ঙ্কর রকম রাগ জন্মালো রক্তিমের প্রতি। চোখ মুখে দেখা মিলল অদ্ভুত রাগের ছিটে ফুটে। সে ভয়ঙ্কর রাগ নিয়েই বলল সে, আপনি কি ভেবেছেন আপনার মতো ফালতু একটা লোকের সাথে এক রুমে দাঁড়িয়ে কথা বলতে আমার ভালো লাগছে? একদমই না। আপনাকে আমার অসহ্য লাগে রক্তিম। এই যে আপনি আমার হাত ছুলেন, এই ছোঁয়াটার প্রতিও চরম ঘৃণা হচ্ছে আমার। আর আপনাকে তো আরও ভয়ঙ্কর ঘৃণা করি আমি। কথাগুলো বলেই বেরিয়ে আসলো অদ্রিজা। চোখে মুখের সূক্ষ্ম রাগটা নিয়েই মায়ের সামনে এসে দাঁড়ালো। থমথমে মুখেই বলল, শেষ তো আম্মু, চলো। যাবে না? অদ্রিজার মা চুপচাপ বসে রইলেন, মুখে চরম থমথমে ভাব। অদ্রিজার দিকে এক নজর কঠিন চাহনিতে তাকিয়েই তাকালেন রিয়াদ সাহেবের দিকে। মৃদু গলায় প্রশ্ন ছুড়লেন, আপনার ছেলে কি ড্রিঙ্ক করে বিআইন সাহেব? আমার মেয়ের সাথে আপনার মাতাল ছেলের বিয়ে দিয়ে জিতে গিয়েছে? অদ্রিজা মায়ের কথাটা শুনেই অবাক হলো রিয়াদ সাহেব, সঙ্গে অদ্রিজাও। মায়ের দিকে বিস্ময়ে তাকিয়ে থাকতেই তার মা আবারও বলল, রক্তিম ড্রিম করে অদ্রি, আমায় বলিস নি তো? অদ্রিজা থমকালো, কাপা গলায় বলল, না আম্মু, আসলে আসলে মায়ের কথা শুনে অদ্রিজা জোরে শ্বাস ফেলল। কি বলবে খুঁজে না পেয়েই কয়েক সেকেন্ড ভাবলো। আর সে ভাবনার মাঝেই সেখানে এসে দাঁড়ালো রক্তিম। মুচকি হেসেই বলে উঠল, আসলে আমি ড্রিঙ্ক করি আন্টি। এনি প্রবলেম? অদ্রিজার মায়ের চাহনিটা এবার তীক্ষ্ণ হলো। রক্তিমের কথাবার্তায় বোঝা গেল সে ড্রিঙ্ক করেছে। তবুও মনের মধ্যকার সন্দেহটা গেল না তার। হাসার চেষ্টা করেই বলল, আমি ভেবেছিলাম ড্রিঙ্ক করে এসেছে তাই হাঁটতে পারছো না, ওভাবে তাল পাকিয়ে হাঁটছিলে। যাই হোক, তুমি যদি কখনো ড্রিঙ্ক করেও থাকো আর করতে পারবে না রক্তিম। আমি কিংবা আমার মেয়েরা কেউ এসব পছন্দ করি না। আর আমি নিশ্চয়ই চাইবো না আমার মেয়ে এমন একজনের সাথে সংসার করুক যে কিনা ড্রিঙ্ক করে। অদ্রিজা শুকনো ঢোক গিলল আর রক্তিম শুকনো হাসলো। অদ্রিজার পেছনে দাঁড়িয়ে মাথা নামালো। অদ্রিজার ঘাড়ে ঠোঁট গোল করে ফু দিয়ে ফিসফিসিয়ে বলল, আপনার মা কিন্তু ভীষণ জটিল মহিলা। অদ্রিজাদের বাসায় অদ্রিজার চাচা সহ চাচার আত্মীয়রাও, আর তার মায়ের আত্মীয় বলতে কেবল তার এক খালা। অনুষ্ঠানের আগের দিনই এসে হাজির হলো সবাই। অদ্রিজা আর অত্রিয়া মুখে হাত দিয়ে সোফায় বসেছিল।
হঠাৎ সদর দরজায় কিছু একটা দেখেই দুই জোড়া চোখ চকচক করে উঠল। অদ্রিজা সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঘুষি দিল অত্রিয়ার পেটে। খিলখিলিয়ে হেসেই বলল, তোর শ্যাম্পুর। অত্রিয়া লাজুক দৃষ্টিতে তাকালো। ছেলেটাকে প্রথম তার 14 বছর বয়সে দেখা। উঠতি কিশোরী বয়স। শরীর মন সব কিছুতে মাত্র যৌবনের ছোঁয়া পড়েছে। তার চাচার বাসায় দেখেছিল প্রথম তাকে কোনো এক অনুষ্ঠানে। তারপর থেকে আরও কয়েকবার দেখেছে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে। কিন্তু আশ্চর্যজনক বিষয়, এই ছেলেটাকে সে কিংবা অদ্রিজা কেউই চেনে না। সে কোথায় থাকে কিছুই জানে না। অত্রিয়ার মুখটা কালো হয়ে গেল সঙ্গে সঙ্গেই। লম্বা শ্বাস ফেলে বলল, তোর সে কে? তারে তো চিনি না আমি, নামটাও তো জানি না। শ্যাম পুরুষ আর হবে? সম্ভাবনা নেই। অদ্রিজা হাসলো, চোখ টিপে বলল, আরে আছে আছে, পেছনের চাচুর শালির মেয়ে রাইমা, থুকু রাইমা আপু, দেখ ওনার থেকে নাম ঠিকানা সব জেনে নিব পাক্কা। অত্রিয়া চোখ ঘুরিয়ে সেই লোকটার দিকে তাকালো। হ্যাঁ, পেছনে আরো দুজন আছে। রাইমা আর যে লোকটা, সে বোধ হয় রাইমার বর। অত্রিয়া খিলখিলিয়ে হেসেই লোকটার দিকে বেশ মনোযোগ নিয়ে তাকিয়ে রইল। লোকটা সুন্দর কিনা তার জানা নেই, তবে লোকটার দিকে তাকালে আর নজর সরাতে তার মন চায় না একদমই। ইচ্ছে করে কেবল তাকিয়েই থাকুক। রাতের আকাশে ছোট ছোট উজ্জ্বল তারাগুলো জোনাকির মতো জ্বলছে। মাঝখানেই বড় সড়ো একটা ঝলমল করা চাঁদ। জানলার উপাস থেকে অদ্রিজা মুচকি হাসলো সেই চাঁদটার দিকে তাকিয়েই। হাসিটা অবশ্য বেশিক্ষণ টিকলো না। কিছুক্ষণ পরই তার তীব্র বেদনায় আর বিষাদে রূপান্তরিত হলো মোবাইলের স্ক্রিনে রক্তিমের নামটা দেখে। অদ্রিজা ছোট একটা শ্বাস ফেললো। প্রতিজ্ঞা করলো কলটা সে রিসিভ করবে না। কিন্তু একবার, দুবার, তিনবারের সময় প্রতিজ্ঞাটা আর প্রতিজ্ঞার মতো রইল না। কলটা রিসিভ করেই ঝাঁঝালো কণ্ঠে বলে বসলো সে, কি সমস্যা রক্তিম? এতবার কল দিচ্ছেন কেন আপনি? রক্তিম ওপাশে নিঃশব্দে হাসলো। কয়েক সেকেন্ড পরই হঠাৎ টুংটাং শব্দ কানে ভেসে আসলো অদ্রিজার। ভ্রুজোড়া কুচকে রেখে কানের ওপাশে টুংটাং শব্দটা মনোযোগ দিয়ে শুনল অদ্রিজা। রক্তিম মৃদু হেসেই বলল, কানে ঝুমকোটা আছে? অদ্রিজার ডান হাতটা তৎক্ষণাৎ গিয়ে স্থির হলো তার কানে। বাম কানটা চেক করে ডান কানে হাত নিতেই খেয়াল হলো কানে দুলটা নেই। অদ্রিজা হতাশ হলো, মুখ চোখ কালো করে বলল, আপনার কাছে আমার ঝুমকো? রক্তিম হাসলো। সেই হাসির মৃদু শব্দ ভেসে আসলো অদ্রিজার কানেও। সাথে সাথে তীব্র বিরক্তি ছুঁয়ে গেল তার মন। চোখ মুখকে দেখা গেল অন্ধকার কালোর রেশ। দাঁতে দাঁত চেপেই বলে উঠল, আজব তো, হাসছেন কেন আপনি? হাসির মতো কি বলেছি আমি? ঝুমকোটা আপনার কাছে? রক্তিম হাসি থামালো, কণ্ঠটা কঠিন দৃঢ় করার চেষ্টা করেই বলল, আমার কাছে তোমার ঝুমকো কেন থাকবে অদ্রি? অদ্রিজা এক্কেবারে চমকে উঠল রক্তিমের সম্বোধন শুনে। তুমি আর অদ্রি রাগটা রক্তিমের মুখে কিছুটা ভিন্ন শোনালো যেন। মনের ভেতর বয়ে গেল অদ্ভুত এক শিহরণ। অদ্রিজা হালকা গলায় বলে বসলো, কি বললেন? আমায় অদ্রি ডাকার অধিকার নেই আপনার, অদ্রিজাই ডাকবেন। রক্তিম ফিচেল স্বরে বলল, তোমার প্রেমিকের দেওয়া ডাকে তো ডাকছি না অদ্রি, অদ্রি ডেকেছি, দ্রিজা নয়। অদ্রিজা চুপ রইল। বিরক্তিতে মাথাটা ছিঁড়ে যেতে চাইলো যেন মুহূর্তেই। রাগে হাঁসফাঁস করে কিছুটা সময় নীরবতার পরই রক্তিম আবারও বলল। অদ্রিজা কপাল কুঁচকে ফেলল। রক্তিমের কথাগুলো চরম বিরক্তি নিয়ে শুনেই কড়া কণ্ঠে বলে উঠল, আপনি আমার কেউ নন রক্তিম, কেউই নন। বান্ধবীর ফুপাতো ভাই হিসেবে তো আপনার সাথে আমার পরিচয় হয়নি। যে পরিচয়টা হয়েছিল সেটা আমি কিংবা আপনি কেউই মানি না। হাতে গোনা আর কয়েকটি দিন পর এমনিতেও আমাদের দেখা সাক্ষাৎ হবে না আর। তাই আপনি আমার কেউই নন রক্তিম। এটুকু মজা করার অধিকার আপনার নেই, আর অদ্রি ডাকার বা তুমি করে বলারও অধিকার নেই। অদ্রিজার রাগ আর বিরক্তি এবার আকাশ ছুল। ক্ষুব্ধ কণ্ঠেই বলে উঠল, ইরিটেটিং। বাবার প্রেমিক বলে কি বোঝাতে চাইছেন আপনি? দিহান মোটেই আমার প্রেমিক নয়, আর আমার কোনো প্রেমিক নেই। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। রক্তিম হাসল। ফিসফিস করে কাউকে কিছু বলেই কিছুটা সময় চুপ রইল। অদ্রিজাও চুপ রইল। অবশেষে ওপাশ থেকে কোনো কিছু শুনতে না পেয়েই বলল, বাই, রাখছি।
রক্তিম এতক্ষণ কিছু না বললেও এবার লম্বা দীর্ঘশ্বাস ফেলল, মৃদু গলায় ফিসফিসিয়ে বলল, ডোন্ট মাইন্ড অদ্রিজা, পাশে সুইটহার্ট ছিল এতক্ষণ। আপনার ঝুম করে পকেটে দেখেই সন্দেহ করেছিল, তাই কল করে শিওর করলাম তাকে। আপনাকে তুমি আর অদ্রি বলে ডাকাটা তার উপস্থিতির জন্যই। বাই। সঙ্গে সঙ্গেই কলটা কেটে গেল। অদ্রিজা লম্বা একটা শ্বাস ফেলল। এই মানুষটাকে বোঝা দেয়, বড্ড কঠিন রকম এই মানুষটা। এমন কেন? অদ্রিজা ভেবে কোনো উত্তর পেল না। হতাশ চাহনিতে এপাশ ওপাশ তাকিয়েই নিজের রুম পেরিয়ে ড্রয়িং রুমের একপাশে গিয়ে দাঁড়ালো। ফ্লোরে পাটি বিছানো, তার উপর রাইমার বর অত্রিয়া আর অত্রিয়ার শ্যামপুরুষ সহ তার চাচাতো বোন দুজনও আছে। অদ্রিজা মুচকি হাসলো। তাদের কাছাকাছি আসতেই অদ্রিজার ডান হাতটা টানতেই এলোমেলো হয়ে বসে পড়ল অদ্রিজা। অত্রিয়া ফিসফিসিয়ে বলে উঠল অদ্রিজার কানে, আপু, রাইমা আপুর যে একটা প্রাক্তন ছিল জানতি তুই? খুব ভালোবাসতো, কিন্তু লোকটা জঘন্য রকম খারাপ ছিল আপু। রাইমা আপুকে ফিরিয়ে দিয়ে রাইমা আপুর বেস্ট ফ্রেন্ডকে ভালোবেসেছিল। পরে নাকি সে বেস্ট ফ্রেন্ডকেও ঠকিয়েছে। জিজু কিন্তু অনেক ভালো, আপুর সবটা জেনেও আগলে নিয়েছে। এতক্ষণ এইসবই বলেছে আপু। তুই মিস করলি আপু? অদ্রিজা চকচকে চাহনিতে তাকালো। রাইমার দিকে তাকিয়েই চোখ ঘুরিয়ে রাইমার বরের দিকে তাকালো। সরু চাহনিতে রাইমাকে পর্যবেক্ষণ করেই বলল, রাইমা আপু, বলো তো সে জঘন্য লোকটা ভালো নাকি জিজু? ওই জঘন্য লোকটার সাথে সুখী হতে এখন যতটা সুখী। রাইমা মুচকি হাসলো। সুন্দর ধপধপে মুখে চমৎকার হাসিটা বড্ড চমৎকার ঠেকলো। বলল, অদ্রিজা হাসলো বাকি সকলেও। রাইমার বরের চোখে মুখে দেখা গেল এক মুগ্ধ চাহনি। সেই মুগ্ধ চাহনি রেশ টেনেই অত্রিয়া খিলখিলিয়ে হেসে বলল, জিজু নতুন করে প্রেমে পড়ে গেলে নাকি রাইমাপুর? কথাটা শুনে সবাই হেসে উঠল। অত্রিয়া শ্যামপুরুষের মুখেও দেখা গেল গম্ভীর চাপা হাসি। হাসির আড়ালে সেই হাসিটার দিকেই তাকিয়ে রইল অত্রিয়া। কি স্নিগ্ধ হাসি! এই হাসিটা দেখার জন্য হাজারটা রসিকতা করতে হলেও ক্ষতি নেই। আহা, কি সুন্দর! তুই আমাকে ভালোবাসিস নেহা? নেহা চমকে উঠল সামনের ছেলেটার কথাটা শুনেই। হাত পা কেঁপে উঠল সঙ্গে সঙ্গেই। লোমকূপ জুড়ে শিহরণ বয়ে গেল মুহূর্তেই। অস্বস্তিতে ঘেমে উঠল হাতের তালু, পায়ের তালু। বায়ের কয়েক দিহানের দিকে তাকিয়ে থেকেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। গলা দিয়ে যেন একটা শব্দও বের হলো না তার। দিহান বুঝতে পারল নেহার অবস্থাটা। হাত জোড়া বুকে ভাঁজ করেই আবারও গম্ভীর গলায় বলে উঠল, কি হলো, ভালোবাসিস? উত্তর দিচ্ছিস না কেন তুই? নেহা এবারও কিছু বলতে পারল না। শুকনো গলা নিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। তীব্র অস্বস্তি নিয়ে কিছু না বলেই মাথা নিচু করে পালিয়ে আসতে নিলেই দিহান আবার সামনে এসে দাঁড়ালো মুহূর্তেই। গম্ভীর কণ্ঠে আবারও শুধালো, নীরবতা সম্মতির লক্ষণ। তাহলে আমি তোর উত্তরটা হ্যাঁ ধরে নেব? দিহানের কথাগুলো শুনেই গলাটা যেন আরও শুকিয়ে আসলো নেহার। কোনো রকমে মাথা দুলিয়ে হ্যাঁ উত্তর দিতেই কানে আসলো দিহানের গমগমে কণ্ঠ, এভাবে চুপ হয়ে আছিস কেন তুই? খেয়ে ফেলবো তোকে আমি। এমনিতে তো বেশ চঞ্চল আর বাচাল হয়ে থাকিস, তবে এখন এমন প্রিফার করছিস কেন?